এক মাস পর বাড়িতে আসলো রুদ্র চৌধুর। রুমে প্রবেশ করতেই নিজের স্ত্রীকে অন্য পুরুষের সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখে দরজার সামনে ঠায় দাঁড়িয়ে আছে সে। রুদ্রকে দেখেই চাদর দিয়ে নিজের শরীর ঢেকে নিল সামিয়া। রুদ্রকে দেখেই অবাকের চরম সীমানায় সে। কারণ রুদ্র বলেছিল তার আসতে আরও 1 দিন লাগবে। স্কুল ব্যাগ কাঁধে নিয়ে মামা বাবা এসেছে বলে বলে রুমে প্রবেশ করল তাদের একমাত্র ছেলে রাত। ভেতরে প্রবেশ করে এই অবস্থা দেখে সেও অবাক। কারণ এই পরিস্থিতিতে ক্লাস 9-এ পড়ুয়া রাত মোটামুটি আন্দাজ করতে পারছে এখানে কি হয়েছে। কারণ 9-এ পড়ুয়া ছেলে কিছুতেই এই ব্যাপারে অবুঝ নয়। সামিয়া চাদর দিয়ে নিজেকে আড়াল করে রেখেছে আর রাতের হোম টিচার নিজের জামা কাপড় পরতে ব্যস্ত। ব্যবসার কাজে 1 মাসের জন্য বাইরে ছিল রাতের বাবা রুদ্র চৌধুরী। যদিও আরও কয়েকদিন পরে আসার কথা ছিল, তবে কাজ কমপ্লিট হওয়ার আগেই চলে এসেছে সে। আর এসেই এমন একটা কাণ্ড দেখবে তা ভাবতেও পারেনি রুদ্র। পাশে অর্ধলঙ্গভাবে দাঁড়িয়ে থাকা লোকটা প্রায় 2 বছর ধরেই রাতকে টিউশনি করার। নিজের স্ত্রীর মতো তাকেও খুব বিশ্বাস করেছিল রুদ্র। রুদ্র চৌধুরী খুব শান্ত স্বভাবের একটা লোক। রাতের হোম টিচার জামা কাপড় পরে বেরিয়ে গেল তাদের সামনে দিকে। তবুও কিছু বলল না রুদ্র চৌধুরী। সারা রুম ফিনফিনে নীরবতায় বিরাজ করছে। মায়ের প্রতি একরাশ ঘৃণা নিয়ে সেখান থেকে চলে যায় রাত। সামিয়া দৌড়ে এসে জড়িয়ে ধরে রুদ্রের পা দুটি। এতেও শক্ত হয়ে দাঁড়িয়ে আছে সে। কোনো সিনক্রেট করতে চায় না রুদ্র, কারণ সিনক্রেট করা মানেই লোক জানাজানি হওয়া। এতে তার ফ্যামিলির মান সম্মান দিয়েই টানাটানি পড়বে। 2 দিন পরই তাদের ডিভোর্স হয়ে যায়। মানুষ ডিভোর্সের ব্যাপারটা জানে, কিন্তু কারণটা সকলেরই অজানা। সামিয়া কেঁদে কেটে অনেক অনুরোধ করল রুদ্রকে। কিন্তু রুদ্র বরাবরই বলে দিল বিশ্বাসঘাতকের সাথে সে কোনো সম্পর্ক রাখতে চায় না। ডিভোর্সের সময় শুরু হলো রাতকে নিয়ে দ্বন্দ্ব। সামিয়া রাতকে তার সাথে নিয়ে যেতে চায়, আর রাতকে দিতে নারাজ রুদ্র চৌধুরী। এর সমাধানও হলো খুব সহজ, ভালো। রাত যার সাথে থাকতে চায় তার কাছেই থাকবে সে। প্রতি উত্তরে রাত সোজাসুজিভাবে বলে দেয় সে তার মায়ের মুখও দেখতে চায় না কোনো দিন। ডিভোর্সের 3 মাস পেরিয়ে গেল। এর মাঝে রাতকে অনেকবার নিয়ে যাওয়ার চেষ্টা করেছে সামিয়া, কিন্তু প্রতিবারই ব্যর্থ হল। ওই দিনের পর থেকে রাতও কেমন বদলে গেল। প্রয়োজন ছাড়া কোনো কথা বলে না, আর চুপচাপ প্রকৃতির হয়ে গেছে সেও। রাতের বাবা রাতকে হাসি খুশি রাখতে রাতের সকল পছন্দের কাজগুলোই করে, কিন্তু এতেও মন বসে না রাতের। জম্মাতে থাকে মেয়ে জাতির প্রতি একরাশ ঘৃণা। দাদির সাথেও তেমন একটা সময় কাটানো হয় না রাতের। ছোটবেলার মতো নানান গল্প শোনা হয় না আর। কেটে গেল অনেক দিন। দেখতে দেখতে SSC পরীক্ষা চলে আসে রাতের। পড়াশোনায় বরাবরই ভালো ছিল রাত, কিন্তু মানসিক চাপ একটু একটু করে শেষ করে দিচ্ছে তাকে। SSCতে পূর্বের মতো ভালো রেজাল্ট না করলেও অতটাও খারাপ করেনি সে, মোটামুটি ভালোই করেছে। রুদ্রের একাকিত্বের বিষয়টা ভেবে তার মা নয়নতারা বেগম সিদ্ধান্ত নেয় রুদ্রের দ্বিতীয় বিয়ের কথা। রাতের কথা ভেবে রুদ্র রাজি না হলেও নানানভাবে ব্ল্যাকমেইল করতে থাকে তার মা। রাতের বেলায় খোলা আকাশের নিচে হালকা বাতাসে ছাদে হাঁটাহাঁটি করছে রুদ্র চৌধুরী। বাবার পাশে এসে দাঁড়ায় রাত। বাবা, একটা কথা জানার ছিল। বলবো? হ্যাঁ বল বাবা। তুমি কি আবার বিয়ে করবে?
ছেলের প্রশ্নের উত্তরটা কি হবে তা জানা নেই রুদ্রর। ওদিকে তার মা নানানভাবে ব্লকমেইল করছে তাকে, মাকেও যে সে খুব বেশি ভালোবাসে। রুদ্র নিচের দিকে তাকিয়ে বলে, তুমি বিয়ে করো না বাবা, দরকার নেই বিয়ের, আমরা ভালোই আছি। অবশেষে ছেলের কথা রাখতে ব্যর্থ হল রুদ্র চৌধুরী। রাতও দ্বিতীয়বার অনুরোধ করল না তার বাবাকে, চুপচাপ সব দেখে গেল। আজ থেকে তার বাবাও তার থেকে দূরে সরে গেল। অন্য কেউ নিয়ে নিয়েছে তার বাবাকে। তীব্র একাকিত্বই ঘিরে ফেলেছে রাতকে। বিষণ্ণতায় ছেয়ে গেল তার জীবন। কিন্তু কে জানত রাতের জীবনেও ঘটতে চলছে অন্য কারো আগমন। মেয়েদের প্রতি তীব্র ঘৃণা থালেও একজনকে ভালো লাগতে শুরু করবে তার। পূর্বের কথা মনে পড়তেই বুকটা কেঁপে উঠে তার। একটা ঘটনাই এলোমেলো করে দিল তার জীবনটা। এখনো চোখের সামনে বারবার ভেসে উঠে তার হোম টিচার আনিসের মুখটা। এইচ.এস.সি পাশ করে নতুন কলেজে পা রাখল সে। নতুন কলেজ, নতুন বন্ধু বান্ধব, তাতেও যেন রাত ভিন্ন একটা জগতে বন্দী। মেয়েদের কাছ থেকে নিজেকে সবসময় দূরে দূরে রাখে রাত। ওসব প্রেম ভালোবাসায় সে বিশ্বাসী নয়, সব হলো অভিনয়, আর দিন শেষে সবাই অভিনেতা। একটা মেয়ের হাত ধরে টানতে টানতে বন্ধু মহলে নিয়ে গেল রাত। ছোটার আপ্রাণ চেষ্টা করছে মেয়েটা। আরে কে আপনি, ছাড়ুন আমাকে, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? কিন্তু রাতের কোনো রেসপন্স নেই। রাতের বন্ধু রাফিকে একটা মেয়ে থাপ্পড় মারবে বলেছিল সকলের সামনে, তাই রাতের এমন রিয়েকশন। রাফি হা করে তাকিয়ে আছে। এই মেয়ে, তোমাকে একটা ছেলের ভালো লাগতেই পারে তাই বলে তুমি তাকে অপমান করতে হবে? সুন্দরভাবে বুঝিয়ে বললে কি হতো না? আজব কি বলছেন আপনি? আমি তো আজই নতুন আসলাম, তাছাড়া আমি তো তেমন কাউকে চিনিও না। এর মাঝে রাফি বলে উঠে, আরে ভাই কি করছিস তোরা? আর এ তো রাফিয়া না, কাকে নিয়ে এলি তুই? রাত একটু অবাক হল, তাহলে কাকে নিয়ে এলো সে? কি, এই মেয়েটার কথা না বললি, আরও হাত দিয়েও দেখিয়ে দিলি। আরে ও এটা না। আর আমার পুরো কথাটা শোনার আগেই তো তুই চলে গেলি। রাত একটু বিরক্তিকরভাবে রাফির দিকে তাকিয়ে বলে, স্টুপিড। রাপি মেয়েটাকে বলে উঠে, সরি আপু, একটু মিস্টেক হয়ে গেছে, প্লিজ মনে কিছু নিবেন না। ওরা চলে যাওয়ার পরই দুটা ছেলে এসে মেয়েটার পাশে দাঁড়ায়। কি হয়েছে মেম, এনি প্রবলেম? না তেমন কিছু না। আর আপনারা সবসময় এভাবে আমার পিছে পড়ে থাকেন কেন? আমার কি স্বাধীনভাবে চলতে দিবেন না আপনারা? সরি ম্যাম, জানেনই তো আপনাকে দেখে রাখাটা আমাদের ডিউটি, আর এটাই স্যারের অর্ডার। ছোটবেলা থেকে গিটার বাজানোতে অভ্যস্ত রাত। ভার্সিটির একটা কর্নারে বসে সেই গিটারের সুর তুলতে ব্যস্ত সে। কিছুক্ষণ পর একটা মেয়ে এসে দাঁড়ায় তার পাশে। বেশি লম্বাও নয় আবার খাটোও নয়, মাঝামাঝি, একেবারে পারফেক্ট সাইজ যাকে বলে। বেশ সুন্দর মেয়েটা, মুখটাও মায়াময়ী। মায়াবী চোখগুলো যেন চোখ নয়, একটা মায়াজাল। ওই চোখে তাকিয়ে মায়াজালে আবদ্ধ হবে না এমন ছেলে খুব কমই। রাতের পাশে দাঁড়িয়ে হাই দিতেই কোনো রেসপন্স দিল না রাত। এতে একটু অপমানিত হয় মেয়েটা। কত ছেলে তার দিকে তাকিয়ে তাকে, আর এই ছেলের কোনো পাত্তাই নেই। সেদে সেদে কথা বলতে এলাম, তাও কত ভাব। রাতের পাশে বসে পড়ে মেয়েটা, বাহ, আপনি তো দেখছি খুব সুন্দর করে গিটার বাজান। এবার রাত একটু আর চোখে তাকায় মেয়েটার দিকে। দেখে কালকের ওই মেয়েটা। রাত মেয়েটার দিকে না তাকিয়েই বলে উঠে,
সরি। কেন? কালকের ঘটনার জন্য। ইটস ওকে। আপনি কি সব সময় এমন চুপচাপ থাকেন? কোনো উত্তর দিল না রাত। হাত বাড়িয়ে মেয়েটা বলে ওঠে, আমি বৃষ্টি। একটু বিরক্তিকর ভাব নিয়ে উঠে চলে যাচ্ছে রাত। পেছনে থেকে বৃষ্টি বলে উঠে, আপনার নামটা? রাত কোনো উত্তর না দিয়েই সোজা হেঁটে চলে গেল। এবার রাগে মাথায় রক্ত উঠে গেল বৃষ্টির। এত ভাব! কত সাহস আমার প্রশ্নকেই এড়িয়ে চলে। নামটা জিজ্ঞেস করে কি মহাভারত অশুদ্ধ করে ফেললাম নাকি? রাগে কটমট করছে বৃষ্টি। রাত হাঁটতে হাঁটতে কিছুদূর এসেই দেখল একটা মেয়ে ও একটা ছেলের মাঝে কথা কাটাকাটি চলছে। কথা শুনে মনে হলো ব্রেকআপের কথা চলছে তাদের মাঝে। সেদিকে কোনো কান না দিয়ে সোজা হেঁটে চলে গেল রাত। এগুলিই আজকালকার ভালোবাসা। কিছু সম্পর্কের যে কোনো একজন হয় পাক্কা অভিনেতা, আরেকজন না বুঝেই অন্ধের মতো ভালোবেসে ফেলে। এগুলো ভাবতে ভাবতেই হেঁটে যাচ্ছে রাত। ওসব প্রেম ভালোবাসা সম্পর্ক এগুলো সব মিথ্যা। গাড়ি করে বাড়ির পথে রওনা দিল বৃষ্টি। নিজস্ব গাড়িতেই আসা যাওয়া করে সে। রাতকে দেখার পর থেকে কেমন একটা আকর্ষণ কাজ করছে তার মাঝে। রাতের এক্সট্রা অ্যাটিটিউডগুলো ধীরে ধীরে ভালো লাগতে শুরু করে তার মাঝে। কিন্তু একদিনের পরিচয় এটাও কি সম্ভব? বাসায় প্রবেশ করে দেখে বাবা এখনো ফিরেনি। রাজনৈতিক কাজে জড়িত তার বাবা। দুইবার নির্বাচিত রানিং এমপি। দেখে তার মা সোফায় বসে বসে কার সাথে কথা বলছে আর হাসছে। আরে তুই কোনো চিন্তা করিস না, বৃষ্টিকে আমি ভালো করেই চিনি। ওর সব কিছুই আমি জানি। তুই আগে পড়াশোনা শেষ করে দেশে আয়। সব চিন্তা ভাবনা তারপর। বৃষ্টিকে দেখেই বলে উঠল, এই তো বৃষ্টিও এসে গেছে, নে কথা বল তার সাথে। এতে একটু বিরক্ত হল বৃষ্টি। মা আমার এখন টায়ার্ড লাগছে, ফ্রেশ হতে হবে। কলেজ থেকে আসলাম মাত্র। বলেই বৃষ্টি উপরে চলে গেল। ফোনের ভিতর সব শুনছে সাজিদ। নীরবতা ভেঙে সাজিদ বলে উঠে, দেখো ফুফি, বৃষ্টির এখন ভালো মন্দ বোঝার বয়স হইছে, তাই ও যেমন চায় তেমনই চলুক। কিন্তু তোমরা ওকে ছাড় দিয়েছ তাই বলে ছেড়ে দিবে না। তুমি বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। আরে তুই কোনো টেনশন নিস না তো। উপরে গিয়ে নিজের রুমে ঢুকে যায় বৃষ্টি। বুঝতেই পারছে ওই সাজিদই ফোন দিয়েছে। নিজের ফ্যান থেকে নাম্বার ব্লক করে দিলাম, এখন মায়ের ফোন দিয়ে কথা বলতে চাইছে। অসহ্য লোক একটা, এত এবোয়াট করি তাও ছেচরামি কমেনি। সাজিদ হলো তার মামাতো ভাই। ছোটবেলা থেকেই নাকি সে বৃষ্টিকে পছন্দ করে। মাকেও রাজি করিয়ে ফেলেছে সে। কিন্তু বৃষ্টির কোনো ইন্টারেস্ট নেই সাজিদের প্রতি। মনের উপর জোর করে যাই হোক কখনো ভালোবাসা হয় না। রাত করে বাসায় ফিরে আসে রাত। ঘরে প্রবেশ করতেই সামনে এগিয়ে আসে তার দ্বিতীয় মা পলি। এই বংশে এসে নামের সাথে চৌধুরীটাও যোগ হয়েছে। সারাদিন কোথায় থাকো তুমি? আর এত রাত করেই বা বাসায় ফিরো কেন? যেখানেই থাকি বেঁচেই তো ফিরে আসি, তাই না? বেঁচে ফিরবে নাই বা কেন? সারাদিন তো পারো শুধু বাবার টাকা উড়াতে। কষ্ট বুঝবেই বা কি করে? আমার বাবার টাকা আমি কি করব না করব সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। বাইরের কোনো মানুষের এই ব্যাপারে নাক গলানো আমার পছন্দ নয়। এই বলেই হাঁটা ধরল রাত। কথাগুলো একসময় গায়ে লাগত রাতের।
এখন শুনতে শুনতে অভ্যস্ত। সোজা উপরে চলে গেল সে, কারণ সে নিজেই জানে কে কতটা কষ্টে আছে। ফ্রেশ হয়ে বারান্দায় গিয়ে সিগারেট ধরার রাত। এই সিগারেটই এখন তার নিত্যদিনের সঙ্গী। চোখে ঘুম নেই বৃষ্টির। ফেসবুকে একের পর এক আইডি সার্চ দিয়ে যাচ্ছে রাতের আইডির খোঁজে, কিন্তু ওই নামে ওর কোনো আইডি খুঁজে পেল না সে। ও এতটা গম্ভীর কেন সবসময়? একদম সবার থেকে আলাদা। এটা কি ওর অ্যাটিটিউড নাকি গম্ভীরতা? ভাবনার সমাপ্তি ঘটে তার মায়ের চেঁচামেচি শুনে। চেঁচাতে চেঁচাতে তার রুমের দিকে এগিয়ে আসছে তার মা। কারণ কি? দ্বিতীয় বিয়েটা করা যে ভুল হলো তা ভালো করেই বুঝতে পারছে রুদ্র চৌধুরী। এই দ্বিতীয় বিয়ে যে তার আর রাতের মাঝে দূরত্ব বাড়িয়ে দিচ্ছে ধীরে ধীরে। যদিও বিয়ের আগেই রাত তার বাবার দ্বিতীয় বিয়ে সম্পর্কে দ্বিমত পোষণ করেছিল। রাতে ছাদের এক কোণে পা ঝুলিয়ে বসে আছে রাত। হাতে আছে গিটারটা, আর তার পাশেই পড়ে আছে একটি ছোট্ট ডায়েরি। আগে ডায়েরি লিখায় তেমন অভ্যস্ত ছিল না রাত। ইদানিং তার অনুভূতিগুলো ডায়েরি বন্দী করে রাখছে। হঠাৎ মনে পড়ল বৃষ্টির কথা। মাথা ঝাঁকিয়ে একটা হাসি দিল সে। এই মেয়ে জাতির কারণেই তার জীবনটা বিষণ্ণতায় ঘেরা। সবাই তো আর এক মন মানসিকতার মানুষ নয়। তাহলে মেয়েদের প্রতি তার কিসের এত অ্যালার্জি? বসে বসে গিটারের সুরে হারিয়ে যেতে ব্যস্ত সে। মাঝে মাঝে তাকিয়ে দেখতে শহরের কিছুটা অংশ। যতদূর দেখা যায়, দিন ও সন্ধ্যার তুলনায় শহরটাও স্তব্ধ হয়ে গেছে। যেন তার মতো এটাও একটা বিষণ্ণ শহর। পেছনে তার বাবা রুদ্র চৌধুরীকে দেখেই উঠে দাঁড়ায় সে। তার বাবা তার পাশে এসে দাঁড়িয়ে শান্ত গলায় প্রশ্ন করে, রাত তো বেশ গভীর হয়ে উঠেছে, এখনো ঘুমাসনি যে? ঘুম আসছে না তাই? রাত জাগলে তো শরীর খারাপ করবে। চোখের ঘুম অনেক আগেই হারিয়ে গিয়েছে বাবা। মা হারা ছেলের সবচেয়ে বড় ভরসা তাকে তার বাবা। আর সেই বাবাকেও যদি অন্য কেউ নিয়ে নেয় তাহলে তার কি বা থাকে? আমি এতিম হয়ে গেছি অনেক আগেই, আর এতিমের জন্য চিন্তা করার মানুষ খুব কমই। আর কিছু বলল না রুদ্র চৌধুরী। একটা বড় দীর্ঘশ্বাস ফেলল সে। রাত গিটার আর ডায়েরিটা নিয়ে সোজা চলে গেল নিচে। রুদ্র ভালোভাবেই বুঝতে পারছে আজও পলি রাতকে কিছু বলেছে। হাঁটা দরল সেও। ওদিকে রাতের আইডি খুঁজেই চলছে বৃষ্টি। একটু আগে মা এসে বকাঝকা করে গেল সাজিদ ভাইয়ার সাথে নাকি ভাব দেখাই, তাই মাকে ভালোভাবেই জব্দ করে নিয়েছে ওই সাজিদ হারামজাদা। মামাতো ভাই দেখে কিছু বলতেও পারে না বৃষ্টি। রাতের আইডি খুঁজে না পেলেও তার বন্ধু রাফির আইডিটি কি খুঁজে পেল বৃষ্টি। যাক, তার কাছ থেকেই নেওয়া যাবে নাম্বার ও ফেসবুক আইডি। ছাদ থেকে নিচে নেমে সেজা পলির রুমে চলে যায় রুদ্র। রুদ্রর রাগী লুক দেখে সামনে এগিয়ে জিজ্ঞেস করে পলি, কি হয়েছে তোমার? কোনো সমস্যা হয়েছে কি? রাত তোমার নিজের ছেলে না হলেও সম্পর্কে তো ছেলে, তাই না? তার সাথে ব্যবহারটা একটু ভালো করবে। আমার মায়ের কারণেই তোমার এই বাড়িতে আসা। না হয় আমি আমার ছেলের সাথেই ভালো থাকতে পারতাম। ও তার মানে তোমার কাছে বিচার দেওয়া শেষ ওর? কি বলেছি আমি? সেই সকালে কলেজের নাম করে বের হয় আর রাতে ফিরে। সারাদিন কি করে কোথায় থাকে তার কোনো হিসেব রাখো তুমি? শুনলাম নাকি নেশাও করে ও।
নিজে তো কোনো ইনকাম করে না, সারাদিন বাবার টাকায় ফুর্তি করা। নষ্ট হয়ে যাচ্ছে তোমার ছেলে। একদম পালতু কথা বলবে না পলি। আর আমার পর সবকিছু রাতেরই, তাই তাকে কথায় কথায় খোঁটা দেওয়া বন্ধ করো। আর তোমারও তো মা হওয়ার কোনো ক্ষমতা নেই। ওকে নিজের সন্তানের মতো দেখতে পারো না। আর শুনো রাত, আমার ছেলে আর ওর মুখে আমি সবসময় হাসি খুশিই দেখতে চাই। যদি এমনি চলতে থাকে তাহলে ডিভোর্স পেপারে সাইন করে সোজা বেরিয়ে যাবে। আই হোপ আমি কি বলছি তা বুঝতেই পারছ। মাতৃত্ব সুলভ আচরণ করবে তার সাথে। ডিভোর্সের কথা শুনে আর কথা বাড়ালো না পলি, কারণ এর আগেও একটা সংসার ছিল পলির। কখনো বাচ্চা হবে না শুনে স্বামী ডিভোর্স দেয় তাকে। আর একজন ডিভোর্সি নারী সমাজে কতটা অবহেলিত। রাত প্রায় 2টার কাছাকাছি একটা ফোন আসলো রাতের ফোনে। আননোন নাম্বার। প্রথমবার দেখতে দেখতেই কেটে গেল। পরের বার রিসিভ করল রাত। ওপাশ থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে উঠল। ফোন ধরছিলেন না কেন? আর সেই 1 ঘন্টা আগে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম, এখনো একসেপ্ট করেননি যে? অনলাইনে তেমন একটা যাওয়া হয় না তাই হয়তো। আর আপনি কে বলছেন? আক্স করুন তো দেখি। সরি, আমি অপরিচিত কারো সাথে কথা বলি না, বলেই ফোন রেখে দিল রাত। ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে রাত। ফোনে একটা মেসেজ আসলো। দেখে সেই অচেনা নাম্বারটা থেকে। ভেরি অ্যাটিটিউড বাই দ্য ওয়ে, আমি বৃষ্টি, ফোনে তো বলারই সুযোগ দিলেন না। ওহ আচ্ছা আচ্ছা, আপনি কি সবসময় এমন গম্ভীর থাকেন? আমি আমার মতো যে যেমন ভাববে সেটা তার ইচ্ছা। বুঝিনি। কি জন্য ফোন দিয়েছিলেন? আপনি কি বিরক্ত? বিরক্ত কেন হব আজব? কারণ থাকতে পারে না? আচ্ছা, আমরা তো একই ক্লাসে পড়ি, তাহলে আমরা কি তুমি করে বলতে পারি না? আপনার ইচ্ছা। আপনি নয় তুমি। ওহ, ফ্রেন্ড। আচ্ছা বাই, রাত অনেক হয়েছে, এখন ঘুমাবো, গুড নাইট। ফোন রেখে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে বৃষ্টি। মুখে বরাবরের মতোই প্রসারিত হাসিটা বিদ্যমান। কিন্তু পূর্বপুরুষরা একটা কথা বলে গেছে, অতি হাসলে পরে দুঃখের সাগরে ভাসতে হয়। আজ 7ই এপ্রিল, তার বাবা মায়ের অ্যানিভার্সারি। ছোটবেলায় এই দিনটায় কতই না আনন্দ হতো তার। ঘোরা হতো কত জায়গায়। কেক কাটার সময় তাদের দুজনের মাঝখানেই রাতের স্থান ছিল। হারিয়ে গেছে আজ সেই দিনগুলো। সব স্মৃতির পাতায় রয়ে গেছে। আর সেই স্মৃতি মনে রাখতেও চায় না সে। স্মৃতির পাতা উড়িয়ে দিতে চায় কবুতরের পায়ে বেঁধে উড়ো চিঠির খামের মতো। কিন্তু সেই স্মৃতির পাতাগুলোই প্রতিনিয়ত তাড়া করে বেড়ায় তাকে। গালে হাত দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে রাত। জুয়েল স্যার ক্লাস করাচ্ছে, সেদিকে কোনো মন নেই রাতের। ভাবনার সমাপ্তি ঘটল স্যারের ডাক শুনে। আদেশ এলো, এতক্ষণ স্যারে কি পড়ালো তা বোর্ডে গিয়ে সকলকে বুঝিয়ে দেওয়া। রাতের হাতে মার্কার ধরিয়ে ইশারা করল বোর্ডের দিকে। রাত হেঁটে সামনে গেল। স্যার হেঁটে হেঁটে বুঝাচ্ছে সকলকে। ক্লাসের মাঝে অমনোযোগী হওয়াটাও কিন্তু রেজাল্ট খারাপের অন্যতম কারণ। কিছুক্ষণ পর সকলের চোখ পড়ে আছে বোর্ডের দিকে। রাত লিখতে লিখতে পুরো বোর্ড কালো করে ফেলেছে। একটা কথাই বারবার লিখা, আই হেট মম, আই হেট মম, আই হেট মম, আই হেট মম। ছুটির পর একটা মেয়ের সাথে বসে আছে বৃষ্টি। মেয়েটার চোখে শুধু অঝোরভাবে গড়িয়ে পড়ছে জল। মেয়েটার নাম কেয়া। রুশানের সাথে সম্পর্ক ছিল তার। গত 1 সপ্তাহ ধরে রুশানের সাথে কোনো যোগাযোগ করতে পারেনি সে।
অনেক খুঁজে আজ রুশানকে পেয়েছে, তাও রুশান নানান অপমান করে ব্রেকআপ করে চলে গিয়েছে। হয়তো কেয়া তার প্রিয়জন নয়, প্রয়োজনেই সীমাবদ্ধ ছিল। বৃষ্টি তার পাশে বসে বুঝাচ্ছে তাকে। আরে তুমি বাচ্চাদের মতো কাঁদছ কেন? ওসব মিথ্যা ভালোবাসার জন্য চোখের জল ফেলাটাও বৃথা। কারণ এই জলেরও একটা বিশেষ মূল্য আছে। আজ তোমার খুশি থাকার কথা, কারণ এমন একটা ছেলের কাছ থেকে তুমি মুক্তি পেয়েছ যে কিনা তোমার ভালোবাসাটা কখনোই বুঝেনি। যে তোমাকে ভালোবাসবে তাকে তুমি খুঁজে বেড়াতে হবে না, সে নিজেই তোমাকে আগলে রাখতে চাইবে। সকল পরিস্থিতিতে আশ্বাস দিবে, কিচ্ছু হবে না, আমি আছি তো। দেখবে এর চাইতে বেটার কেউ তোমার লাইফে আসবে। যারা ভালোবাসার মূল্য দিতে জানে না তাদের জন্য চোখের পানি ফেলাটাও বোকামি। আর তোমাকে এমন কান্না কান্না ভাবে একদম দেখতে ভালো লাগছে না। একটু হাসো। দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল রাত। বৃষ্টির সাথে নিজের চিন্তা ভাবনাগুলোকে মিলিয়ে দেখার চেষ্টা করছে। ভালোবাসার প্রতি সকল মানুষেরই সম্মান থাকা উচিত। প্রেম করা সহজ, কিন্তু সারা জীবন চারটি হাত একজোটে বেঁধে রাখাটা খুবই কঠিন। মেয়ের প্রতি তার বরাবরই অবিশ্বাস থাকলেও কেন জানি বৃষ্টির প্রতি অদ্ভুত একটা ভালো লাগা কাজ করছিল। আর এটা ভালো লাগা নয়, বৃষ্টির প্রতি তার সম্মান। ইদানিং বৃষ্টির সাথে একটা ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে রাতের। রাত তখন 12টা বাজে। রাতের ফোনটা বেজে উঠল। হাতে নিয়ে দেখে বৃষ্টি। একটু অবাক হল রাত। এত রাতে বৃষ্টি ফোন দিয়েছে? এত রাতে ফোন করে কথা বলার মতো কোনো ঘনিষ্ঠতা নেই তাদের মধ্যে। কোনো সমস্যা হলো না তো আবার? ফোন রিসিভ করতেই ও পাশ থেকে বৃষ্টি বলে উঠল, ঘুমিয়ে পড়েছ? না। তাহলে একটু নিচে আসো। এত রাতে নিচে কেন? ও ফাঁসো না। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, ভয় ভয় ও করছে কেমন। মানে কি তুমি এত রাতে আমার বাসার নিচে? রাত বারান্দায় গিয়ে দেখে বৃষ্টি দাঁড়িয়ে আছে নিচে। দৌড়ে নিচে চলে গেল রাত। কি ব্যাপার বৃষ্টি, তুমি এত রাতে এখানে? বৃষ্টি একটা গিটার আর একটা গিফট বক্স এগিয়ে দিল রাতের দিকে। হ্যাপি বার্থডে টু ইউ। রাত হাঁ করে আছে বৃষ্টির কথায়। হঠাৎ মনে পড়ল আজ তো 25 তারিখ, ঠিকই তার বার্থডে। অথচ তারই মনে নেই। কতটা বেখেয়ালিভাবে জীবন যাপন করছে সে। তাহলে এই জন্যই কি বৃষ্টি সেদিন রাতকে তার বার্থডে কবে জিজ্ঞেস করেছিল? কিন্তু সব ঠিক আছে। বৃষ্টির এই পাগলামির মানে কি? এত রাতে একা একটা মেয়ে, কত রকম বিপদ হতে পারত। কি হলো নাও, গিটার তো তোমার খুব প্রিয়, যা সব সময় তোমার সাথে থাকে। ভাবলাম এটা দিলে তুমি খুশি হবে। কি হওনি খুশি? তাই বলে এত রাতে আর এভাবে একা? এখন দেশের পরিস্থিতির ব্যাপারে জানো না? এত কিছু জানি না, অনেক কষ্টে বাসা থেকে লুকিয়ে লুকিয়ে এসেছি। রাত বৃষ্টিকে ঘরে নিয়ে যেতে চাইলেও আবার থমকে গেল। কারণ তার সৎ মা এটা কিভাবে নিবে কে জানে। হয়তো তিলকে তাল বানিয়ে পরিবেশন করবে বাবার কাছে। একা একা আসতে তেমন ভয় হয়নি। তোমাকে সারপ্রাইজ দিব এই চিন্তা মাথায় ঘুরতে ঘুরতে চলে এসেছি। এখন ভীষণ ভয় করছে। আমাকে কি বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসবে? রাত বুঝতে পারল বৃষ্টি কায়দা কারেই তার সাথে হাঁটতে চাইছে। গাড়িও নেই, রাস্তায় হেঁটেই যেতে হবে পুরোটা পথ। যাই হোক, বৃষ্টি তার জন্যই এখানে এসেছে। এখন বৃষ্টিকে বাসা অবধি পৌঁছে দেওয়া তার কর্তব্য। রাত হ্যাঁ সূচক সম্মতি জানালে বৃষ্টি মনে মনে খুশিতে ডান্স করতে ইচ্ছে করছে।
সে তো এটাই চাইছিল। ফিনফিনে নীরব রাতে, রাতের সাথে অনেকটা পথ হাঁটতে। বৃষ্টিকে এগিয়ে দেওয়ার জন্য পা বাড়ালো রাত। পাশাপাশি হাঁটছে দুজন। উপর থেকে সব একনজরে দেখে যাচ্ছে রাতে সৎ মা পলি চৌধুরী। তার দৃঢ় বিশ্বাস রাতের প্রতি তার বাবা রুদ্রের অন্ধ বিশ্বাসটা এবার ভাঙতে কোনো প্রবলেম হবে না। রুদ্রকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবে রাত কতটা নিচে নেমে গেছে। ছি ছি, এই নির্জন রাতে একটা মেয়েকে নিয়ে কোথায় গেল কে জানে। এত রাতে একটা ছেলেকে নিয়ে কোথাও যাওয়ায়া মেয়ে আর যাই হোক কখনো ভালো হতে পারে না। আজ আমার নিজের চোখে না দেখলে তো বিশ্বাসই হতো না রাত কতটা নিচে নেমে গেছে। দাও আরো আশকারা দাও ছেলেকে। নিজের চোখেই দেখে কতটা নিচে নেমে গেছে তোমার ছেলে। মাঝরাতে একটা মেয়েকে নিয়ে, ছি ছি। পলির অভিযোগগুলো শুনে রুদ্র চৌধুরী ঠান্ডা মাথায় টেবিল থেকে এক গ্লাস পানি পান করল। রুদ্র চৌধুরীর নীরবতা দেখে রাগ আরও বেড়ে গেল পলির। আমার কথা বিশ্বাস হচ্ছে না তাই তো? যেদিন এগুলো লোক জানাজানি হবে তখন কিন্তু মান সম্মানটা তোমারই যাব। তখন কপাল থাপড়ানো ছাড়া আর কিছুই করার থাকবে না। ঠান্ডা মাথায় রুদ্র চৌধুরী বলে উঠে, তোমার অভিযোগ দেওয়া শেষ? অনেক রাত হয়েছে, ঘুমুতে চলো। আধা ঘন্টা আগে বৃষ্টিকে নিচে দাঁড়িয়ে থাকতে দেখে তড়িঘড়ি করে নিচে চলে যায় রাত। ঘর থেকে বের হওয়ার সময় রাতকে দেখে তার বাবা রুদ্র। ছেলেকে নিয়ে ইদানিং অনেক টেনশন হয় তার। এত রাতে কোথায় যাচ্ছে? মাথায় দুশ্চিন্তার ভার। ফলো করতে করতে রাতের পেছনে পেছনে বেরিয়ে পড়ে সেও। রাত বৃষ্টিকে বাড়ি পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে পা বাড়াল। পলি চৌধুরী তা উপর থেকে দেখে রুমে চলে যায়। রুদ্র চৌধুরীকে খবরটা দিতে যে তার ছেলে নষ্ট হয়ে গেছে। রুমে গিয়ে রুদ্রকে দেখতে পেল না সে। বৃষ্টিকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিল রাত। বাড়ির পেছনে দিক দিয়ে 5 বেয়ে নিজের রুমে চলে যায় বৃষ্টি। বারান্দায় দাঁড়িয়ে কয়েকটা নিঃশ্বাস ফেলে সে। রুমটা খুটখুটে অন্ধকার হয়ে আছে। বৃষ্টি উকি দিয়ে দেখে খাটের উপর কে যেন বসে আছে। অন্ধকারে কে তা বোঝা না গেলেও কেউ একজন আছে তা ভালোই বুঝতে পারছে সে। বুকটা টিপ টিপ করতে থাকে তার। মনে হয় এক্ষুনি পরাণ পাখি উড়াল দিবে। মা বসে নেই তো আবার? নিশ্চয়ই জিজ্ঞেস করবে কোথায় গিয়েছিলি এত রাতে। তখনই ভেতর থেকে আওয়াজ এলো, ভয় পাস না আপু, ভিতরে চলে আয়। বুকে হাত দিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল বৃষ্টি। তার মানে এটা মা নয়, তার ছোট ভাই হৃদ। ক্লাস 10-এ পড়ে সে। বৃষ্টি এগিয়ে গিয়ে বলে উঠে, এখানে কি করছিস তুই? জানিস কত ভয় পেয়েছিলাম? তোর উপকার করলাম, থ্যাঙ্কস দে আমায়। আচ্ছা, আগে বল কি এমন উপকার করলি যার জন্য থ্যাঙ্কস দিতে হবে? তুই বের হচ্ছিলি তা আমি দেখেছি। আর তুই জানিস বাবা তখন ছাদে হাঁটাহাঁটি করছে। তোকে দেখেও ফেলেছে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময়, ভাগ্যিস চিনতে পারেনি। তখনই আমি তোর রুমে এসে কাঁথা মুড়িয়ে শুয়ে থাকি। কিছুক্ষণ পর বাবা এসে রুমে চেক করে গেল। আমাকে দেখেই ভেবেছিল তুই শুয়ে আছিস, তাই রুমে চলে গেল। এখন হয়তো নাক ডেকে ঘুমুচ্ছে। আচ্ছা বাদ দে, আগে বল কাকে উইশ করেছিস? আমি যে কাউকে উইশ করতে গিয়েছি তুই কি করে জানলি? হুহ, ওইসব আমি আরো আগে পার করে এসেছি। আগে বলকে সে যাকে এত রাতে উইশ করতে গেলি। সময় হলে জানবি, এখন যা ঘুমাতে যা। কিন্তু আমার হেল্প করার ক্রেডিট দিবি না? এতদিনে একটা কাজের মতো কাজ করেছিস।
পেয়ে যাবি। বাড়ি ফিরে 5 উঠে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে রাত। পলি নিচে ডাইনিং রুমে পায়চারি করছে। রুদ্রকে ঘরে ঢুকতে দেখেই অভিযোগ দিতে থাকে তার কাছে। ঠান্ডা মাথায় নিজের রুমের দিকে হাঁটা ধরল রুদ্র চৌধুরী। পেছনে থেকে পলি বলে উঠে, ভালোর জন্যই বলছি, তোমায় বিশ্বাস হচ্ছে না তাই তো? রুমে গিয়ে দেখে আসো তোমার ছেলে কোথায়। রুদ্র এবার থেমে বলে উঠে, আমি ভাবতেও পারছি না রাতকে নিয়ে তোমার চিন্তা ভাবনা এত নিচে নেমে গেছে। দেখি চলো তো। পলি রুদ্রকে নিয়ে রাতের রুমের সামনে চলে গেল। ভেতরে গিয়ে দেখে রাত শুয়ে আছে বিছানায়। পলি চৌধুরী অবাক হলেও ভালোই বুঝতে পারছে এবার রুদ্র তার কোনো কথাই বিশ্বাস করবে না। নতুন কলেজ, সাথে কিছু নতুন বন্ধু, সব মিলিয়ে দিন ভালোই কাটছে রাতের। মাঝে মাঝে একা একা বিষণ্ণ মনে গিটার বাজানোটা তার নিত্যদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টি, নেহা, স্নিগ্ধা, মিলি সকলে বসে আছে দল বেঁধে। বৃষ্টির দিকে তাকিয়ে নেহা বলে উঠে, কিরে এত কি ভাবছিস, কিছু তো বলবি নাকি? পাশ থেকে স্নিগ্ধা বলে উঠে, নিশ্চয়ই রাতের আকাশে অনুভূতির তারা ছড়াচ্ছে। আরে ধুর, ছড়াতে যাবে কেন, ও তো এখন জোট বানাতে ব্যস্ত। বিরক্তিসুর নিয়ে বৃষ্টি বলে উঠে, ধুর, কি শুরু করেছিস তোরা? আচ্ছা দোস্ত, রাতকে যেহেতু তুই পছন্দই করে নিয়েছিস তাহলে তোর মনের কথা বলে দে তাকে। তোদেরকে আমি কখনো বলেছি যে রাতকে আমি পছন্দ করি? দোস্ত, তুই না বললেও তোর চোখের ভাষায় তা স্পষ্ট। সত্যি কি তা বোঝা যায়? কোনো সন্দেহ নেই। তাহলে রাতও কি সেই ভাষা বুঝতে পারে? সেটা তুই তাকেই জিজ্ঞেস কর। আর আমার মনে হয় রাতও তোকে পছন্দ করে। না হলে সে কোনো মেয়ের সাথেই তেমন ঘনিষ্ঠ নয়। যদি ও ফিরিয়ে দেয় তাহলে ভালো সম্পর্কটাও নষ্ট হয়ে যাবে আমাদের। আমি তো রাতকে হারাতে চাই না। আরু ধুর পাগল, এত ভয় পেলে কি হবে? আমার বিশ্বাস রাত তোকে ফিরিয়ে দিবে না। পাশ থেকে মিলি বলে উঠে, আই হ্যাভ এ আইডিয়া। আমরা সকল ফ্রেন্ডরা মিলে একদিনের জন্য কোথাও ঘুরতে চল। আর এই ঘুরতে যাওয়ার উদ্দেশ্য হল রাতকে বৃষ্টির প্রপোজ করা। স্নিগ্ধা বলে উঠে, আইডিয়াটা খারাপ না, কিন্তু ট্যুরের 50% খরচ কিন্তু বৃষ্টির। বন্ধুত্বের খাতিরে ফুল খরচ থেকে 50% ডিসকাউন্ট দিলাম। অন্য কেউ হলে যার জন্য যাচ্ছি পুরো খরচ তার কাছ থেকেই আদায় করা হতো। পাশ থেকে নেহা বলে উঠে, আমার মনে হয় যাওয়া হবে না রে। বাসা থেকে কোথাও একা যেতে দেয় না আমাকে। আরে আমরা বুঝিয়ে বলবো আঙ্কেলকে। দেখবি না করবে না। এখন রাতের বন্ধুদের সাথে আলাপ করতে হবে এই নিয়ে। ছুটি শেষে পাশাপাশি হাঁটছে রাত ও বৃষ্টি। ড্রাইভারকে কিছু বকশিশ দিয়ে একটু সাইডে তাকতে বলেছে সে। হাঁটার সময় রাতের দিকে বারবার আর চোখে তাকাচ্ছে বৃষ্টি। এভাবে যে সে অসমাপ্ত পথ পাড়ি দিতে চায় রাতের সাথে। কারো মুখে কোনো কথা নেই। মাথার উপর সূর্যটা পশ্চিম দিকে হেলে পড়ছে ধীরে ধীরে। তবুও প্রখর তাপ ছড়াতে ব্যস্ত সে। সূর্যের তাপ বরাবরই গায়ে এসে পড়ছে দুজনের। ঘামে হালকা লাল গোলাপি আকার ধারণ করেছে বৃষ্টির মুখটা। কপালে জমে তাকা বিন্দু বিন্দি ঘামগুলো বারবার মুছে নিচ্ছ বৃষ্টি। রাত বৃষ্টির দিকে তাকালেও সেই দৃষ্টি দীর্ঘ নয়। চোখ ফিরিয়ে একটা হাসির আভাস ফুটিয়ে তুলতে চেয়েও থেমে গেল। রাতের চোখের হাসি কখনো তার মুখ অবধি পৌঁছায় না। নীরবতা ভেঙে রাত বলে উঠে, অভ্যেস না থাকলে এমন উত্তপ্ত রোদে হাঁটার কারণ? ভালো লাগছে তাই। ভালো লাগার কারণ?
তোমার কি অস্বস্তি বোধ হচ্ছে? তার যে কেন অস্বস্তি বোধ হচ্ছে না আজ, তা বলতে গিয়েও থেমে গেল রাত। আবার কিছুক্ষণ নীরবতায় কাটল। নীরবতা ভেঙে বৃষ্টি বলে উঠে, সেদিন বুঝলাম তুমি তোমার মাকে খুব ঘৃণা করো। কারণটা জানতে পারি? প্রশ্নটা করেই পিট পিট করে তাকায় রাতের দিকে। প্রশ্নটা করার পর বুঝল, রাতের দুর্বলতা নিয়ে প্রশ্ন করা উচিত হয়নি তার। রাত শান্তভাবে বলে উঠে, পুরানা ক্ষত জাগিয়ে তুলতে চাই না। ওই প্রসঙ্গে প্রশ্ন করো না প্লিজ। সরি। আবার কিছুক্ষণ নীরব। আবার বৃষ্টি বলে উঠে, কখনো কারো প্রেমে পড়েছিলে? এসব প্রেম ভালোবাসায় বিশ্বাসী নই আমি। এগুলো সব হলো অভিনয়, আর দিন শেষে সবাই অভিনেতা। আচ্ছা, তুমি কখনো হাসো না কেন? একটু হাসলে কি হয়? এত গম্ভীর কেন তুমি? কাতুকুতু দিলে হাসবে? আরে হাসতে কোনো ট্যাক্স লাগে না। একটু হাসো প্লিজ। বৃষ্টির বাচ্চামতে মুখ চাপা রেখে একটু হেসে দিল সে। তা বৃষ্টির চোখ এড়াল না। এই হাসিটাই তোমার মুখে সারা জীবন দেখতে চাই। বিকেলে স্কুল ছুটি দিল হৃদের। সারাদিন স্কুলে ক্লাস করলেও তার হৃদপিনটা বেঁধে ছিল ওই গার্লস স্কুলে। টিফিনের টাইমে ফাঁকি দিয়ে ঠিকই চলে গিয়েছিল তার গার্লফ্রেন্ড শুভ্রতার কাছে। ছুটি শেষে ব্যাগটা তার বন্ধু সামি নিয়ে এসেছে। শুভ্রতার সাথে দেখা করে ফিরতে ফিরতে বেলা ঘনিয়ে এলো। হৃদ আর সামি মিলে হাঁটা ধরল বাড়ির উদ্দেশ্যে। ওদিকে বৃষ্টি রাতের সাথেই ছিল এতক্ষণ। দুজন মিলে লাঞ্চ করে কিছুক্ষণ ঘুরল, কাছে সুন্দর সুন্দর জায়গায় নিয়ে গিয়েছিল রাত। আগে এসব জায়গায় ঘোরাফেরা করলেও আজ ছিল এক ভিন্ন অনুভূতি। বৃষ্টি বাসায় ফিরতে রাস্তায় দেখা হলো হৃদ ও সামির সাথে। গাড়ি থামিয়ে হৃদকে বলে উঠল বৃষ্টি, কি রে হৃদ, কখন স্কুল ছুটি হলো আর তুই এখন বাড়ি ফিরছিস? আর হেঁটে হেঁটেই বা কেন যাচ্ছিস? কোথায় ছিলি এতক্ষণ? পাশ থেকে সামি বলে উঠে, আর বলবেন না আপু, প্রতিদিন গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যায়, সাথে আমাকে নিয়ে যায়। আজ তো স্কুল ফাঁকি দিয়েই চলে এসেছে। হৃদের সাথে থাকতে থাকতে দেখেন কত লেট হয়ে গেল দেখলে। এখন নির্ঘাত মা বাড়িতে গেলে বকবে। বৃষ্টি রাগীভাবে তাকিয়ে আছে হৃদের দিকে। বিশ্বাস কর আপু, ও সব মিথ্যা বলছে। আর আমি স্কুল ও ফাঁকি দিইনি। গাড়িতে উঠো। তুই যা আপু, এই তো আর একটু। আমি সামির সাথেই আসছি। বাসায় আয় আজকে। বৃষ্টি চলে যাওয়ার সামির গলা চেপে ধরে হৃদ। হারামজাদা, তোরে বলছি আপুকে এইসব বলতে। তোরা কি বন্ধু নাকি বুকে ধরে থাকা বন্দুকের নল? আরে ছাড়, কি করছিস? তোর প্রতি অতি ভালোবাসার টানে সত্যিটা বেরিয়ে গেছে মুখ দিয়ে। ভালোবাসা থেকে আসছে এগুলো। তোমার এত ভালোবাসা আমার দরকার নেই। একটু কম করে বাসো। এখন বাড়িতে কথাগুলো জানাজানি হলো, বাস রেডি করেই রাখবে আমার জন্য। তখনই সামির পকেটে ফোনটা বেজে উঠল। হ্যালো আম্মু। কোথায় রে তুই? এই তো আম্মু, চলে আসছি। গ্রুপ স্টাডি করছিলাম তো তাই। হৃদের মাথায় চাপল দুষ্ট বুদ্ধি। এটাই সামির ভালোবাসা, তাকে ফিরিয়ে দেওয়ার উত্তম সময়। ফোনের কাছে মুখ নিয়ে হৃদ বলতে শুরু করে, ওফ বেবিকে ফোন দিল, ফোনটা রাখো তো। কে এমন ডিস্টার্ব করছে যত সব? ওপাশ থেকে সামির মা বলে উঠে, এটাই তোর গ্রুপ স্টাডি? হৃদ এবার জোরে জোরে বলতে শুরু করে, এই সামি, সিগারেটের প্যাকেটটা দে তো, সিগারেটের প্যাকেটটা দে। আরে সামি দে না।
প্যাকেটের অর্ধেক তো তুই শেষ করে ফেললি। সামি প্রায় কাদু কাদু অবস্থা তার মায়ের কাছে। ওপাশ থেকে তার মা রাগী গলায় অনেকগুলো কথা বলতে তাকে সামিকে, তুই আজ বাসায় আয়। ফোন কেটে দিল তার মা। সামি রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে রাতের দিকে। হারামজাদা, এটা কি করলি তুই? কিচ্ছু করার নেই দোস্ত, তোর মতো আমারও অতি ভালোবাসার কারণে মুখ দিয়ে বেরিয়ে গেছে। ভালোবাসা থেকে আসছে এগুলো। বাড়ি ফিরে ব্যাগ নিয়ে বাসায় প্রবেশ করল বৃষ্টি। আজকে ফিরতে অনেকটা লেট হয়ে গেছে। সন্ধ্যা নেমে এলো প্রায়। কাঁধে ব্যাগ নিয়ে দ্রুত পায়ে সোজা নিজের রুমে চলে যায় সে। লম্বা একটা শাওয়ার নিয়ে বেরিয়ে আসে রুম থেকে। দেখে নিচে তার বাবা ও মা বসে আছে সোফায়। নিচে গিয়ে তাদের পাশে বসল বৃষ্টি। পাশ থেকে তার বাবা বলে উঠে, কিরে মা, আজ বাসায় ফিরতে এত লেট হলো তোর? আসলে বাবা, ওই তো স্নিগ্ধদের বাসায় গিয়েছিলাম কিছু নোটস লিখে আনতে, তাই দেরি হয়ে গেল। ও আচ্ছা। আর শুন, কোথাও বের হলে হিজাব পরে বের হবি যাতে চিনা না যায়। আর সিফন আর রাজু তো সাথে আছেই। রাজনীতি করলে পেছনে অনেক শত্রু পড়ে থাকে, যারা সবসময় থাকে সুযোগের অপেক্ষায়। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমার কোনো প্রবলেম হয় না। এর মাঝে তার মাও ঠান্ডা মাথায় বলে উঠে, সাজিদ ফোন করেছিল একটু আগে, তোকে খুঁজছিল সে। তোকে নাকি ইদানিং ফোনেই পাওয়া যায় না। তুই কি কোনো কারণে সাজিদকে অ্যাভয়েড করছিস? ক্লাসে থাকি তো, তাই ফোন সাইলেন্ট করা থাকে। আর মাঝে মাঝে কথা হয়, কাজিন হিসেবে টুকটাক হাই হ্যালো হয়, এই আর কি। অ্যাভয়েড কেন করব? কাজিন শব্দটা মাঝখানে টেনে আনিস কেন? তোকে আর সাজিদকে নিয়ে আমাদের ফিউচার প্ল্যানিংটা কি তা ভালো করেই জানিস। লাইফটা আমার মা, আর আমার লাইফ নিয়ে ডিসিশন নেওয়ার অধিকার আমারও আছে। আর সাজিদ ভাইকে আমি জাস্ট মামাতো ভাইয়ের চোখেই দেখি, এর চেয়ে বেশি কিছু না। আরে ধুর পাগলি, বিয়ের পর দেখবি এসব চিন্তা ভাবনা ঠিকই পাল্টে যাবে। প্লিজ মা। বৃষ্টি হেঁটে সোজা নিজের রুমে চলে গেল। পাশ থেকে হেলান দেওয়া অবস্থায় তার বাবা তার মাকে বলে উঠে, আরে মেয়ের সামনে কেউ এসব বলে? ওর তো লজ্জা বলতেও একটা কথা আছে, তাই না? তুমি চুপ থাকো, তোমার আশকারে পেয়ে পেয়েই মেয়েটা বকে যাচ্ছে। মুখে মুখে কথা বলাও শিখে গেছে। ইদানিং ওর মনের ভিতর কি চলে তাও বোঝা মুশকিল। দরজার সামনে এসে উকি দেয় হৃদ। দেখে বাবা ও মা সোফায় বসে কি যেন কথা বলছে। বিড়ালের মতো নিশ্চুপ পায়ে হেঁটে হেঁটে উপরে চলে যাচ্ছে সে। পেছনে থেকে ডাক পড়ে তার মায়ের, এই তো এসে গেছে আরেক নবাবজাদা। একটু এদিকে আসুন জাহাপনা। একটা শুকনো ঢোক নিল হৃদ। আপু আবার সব বলে দেয়নি তো? ধীরে পায়ে সামনে গেল হৃদ। মা কর্কশ গলায় বলে উঠে, কোথায় ছিলি এতক্ষণ? তুই ও কি তোর বোনের মতো নোটস লিখে আনতে গিয়েছিলি? তুমি কি করে জানলে? তখনই বৃষ্টি ডাক দিল হৃদকে, এই হৃদ একটু এদিকে আয় তো। হৃদ বৃষ্টির রুমে গিয়ে বলে, ধন্যবাদ আপু। ধন্যবাদ আমার লাগবে না। এখন এই কাচের টুকরোগুলো পরিষ্কার কর। নিশ্চয়ই আজ বিয়ের কথা মনে করিয়ে দেওয়ায় ভাঙচুর করেছিস। ওটা জেনে তোর লাভ নেই। এখন এগুলো পরিষ্কার করে ডাস্টবিনে ফেলে আয়। আমি তোর কাজের লোক নাকি যে এগুলো পরিষ্কার করব? ওরে লক্ষ্মী ভাইটি আমার, তুমিও করবা, তোমার হাতেও করবে। যদি না করো আজকের স্পেশাল বার্তাটা বাবা মায়ের কানে পৌঁছে যাবে। ব্ল্যাকমেইল করছিস তাই না? ওকে কোনো ব্যাপার না, কিভাবে কাটা দিয়ে কাটা তুলতে হয় আমিও জানি।
সেই দিন যে তুই রাত 12টার সময় বের হয়ে কার কাছে গিয়েছিলি তাও আমি জানি। এখন আমি ফ্রেশ হব, তুই এই রুম পরিষ্কার করে আমার রুমে গিয়ে আমার জামা কাপড়গুলো ধুয়ে দিবি। তা না হলে বুঝতেই পারছিস ব্যাপারটা বাবার কানে যেতে একটুও লেট হবে না। অতি শাসন করতে গিয়ে নিজেই ফেঁসে গেল বৃষ্টি। আর কিছু না বলে বৃষ্টিকে একটা ভেংচি কেটে সোজা নিজের রুমের দিকে হাঁটা ধরল হৃদ। রাতে খেয়ে ছাদে হাঁটাহাঁটি করছে বৃষ্টি, তবুও অস্থিরতা কাটছে না তার। হঠাৎ হঠাৎ মায়ের মুখে এসব কথা শুনে টেনশন ভর করে মাথায় উপর। সে যে সাজিদেকে সহ্য করতে পারে না এটা তার বাবা মাকে কি করে বুঝাবে সে। অনেকভাবে বুঝানোর চেষ্টা করছে কিন্তু লাভ হয়নি। পরের ঘরে গিয়ে সারা জীবন সংসার তো আমাকেই করতে হবে, তাহলে আমার লাইফ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকারটা আমার নেই? এর মাঝে ফোনটা বেজে উঠে বৃষ্টির। দেখে সাজিদের ফোন। কয়েকবার নাম্বার ব্লক করলেও আবার খুলতে হয়েছে তাকে। কেমন আছো বৃষ্টি? ভালো। খেয়েছ? হুম। কিছু হয়েছে? ভালো লাগছে না, ফোন রাখেন বলেই ফোন কেটে দিল বৃষ্টি। এরপর সাজিদ আবারও কয়েকবার কল দিল, আর রিসিভ করল না বৃষ্টি। ওপাশে সাজিদের রাগ হলেও কিছু বলল না, নিজের রাগ নিজের মাঝেই পুষে রাখল, শুধু পড়াশোনা শেষ করে দেশে ফিরার অপেক্ষায়। কেটে গেল 2-1 দিন। নেহা, মিলি, স্নিগ্ধা, বৃষ্টি ও রাতের বন্ধুরা মিলে বসে আছে ক্যাম্পাসে। রাত এখনো আসেনি। এর ফাঁকেই তাদের প্ল্যানিং করা শেষ। রাফি বলে উঠে, আমার মনে হয় না কোনো লাভ হবে, কারণ রাত এসব প্রেম ভালোবাসা সহ্যই করতে পারে না। আরে সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা করিস কেন? আচ্ছা বাদ দে, এখন কোথায় ঘুরতে যাচ্ছিস ঠিক করলি? স্নিগ্ধা বলে উঠে, টাঙ্গাইলে মহেরা জমিদার বাড়ি। অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছে আছে ওখানে, কিন্তু যাওয়া হয় না। এই ফাঁকে ওটাও দেখা হয়ে যাবে। এর মাঝে রাফি বলে উঠে, আরে ওখানে আমি কয়েকবার গিয়েছিলাম, অন্য জায়গা সিলেক্ট কর। আরে শুন, আমরা 2 দিনের জন্য বের হব। সকালে টাঙ্গাইল জমিদার বাড়ি চলে যাব, যেতে যেতে দুপুর হয়ে যাবে। বিকেলটা ওখানে কাটিয়ে সন্ধ্যার পর রাত ও বৃষ্টিকে ওখানে রেখে সোজা সিলেট চলে যাব। বাকিটা বৃষ্টিই বুঝে নিবে। ওরা টাঙ্গাইল থেকে যাবে আর আমরা রাতেই সিলেট। পরদিন ওখানেই কাটাব। রাফি আবার বলে উঠে, সিলেট জায়গাটা খারাপ না, সুন্দর সুন্দর জায়গা আছে ওখানে, কিন্তু সৌন্দর্যের জন্য চট্টগ্রামটাই অন্যতম, যাকে বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয়। স্নিগ্ধা বলল, 2 দিনের জন্য বের হলাম তাই এই ছোট্ট ট্রেবল। আর চট্টগ্রাম গেলে তো একদিনে আর কতটা সৌন্দর্যই উপভোগ করতে পারবি। ওখানে একবারে এক্সামের পর যাব সবাই মিলে কয়েকদিনের জন্য, তাহলে ভালোভাবেই উপভোগ করতে পারবি চট্টগ্রামের সৌন্দর্য। আর শুন, রাতকে এসব কিছু বলার দরকার নেই যে আমরা তাকে আর বৃষ্টিকে টাঙ্গাইল ফেলে যাব। ও শুধু জানবে আমরা ঘুরতে যাচ্ছি। ওকে? আর বৃষ্টি, তোর কোনো ভিন্ন মতো নেই তো প্ল্যানে? মানে তুই পারবি তো বাকি সব? জানি না। আরে ধুর, পারবি। সাহস রাখো, তোরাও থাক না ওখানে। আরে পাগল নাকি? রাত যদি রাজি না হয় তাহলে তোকে আমাদের কাছে রেখে ও চলে আসবে। আর যদি আমরা ওখানে না থাকি তাহলে ও রাজি না হলেও তোকে ওখানে একা ফেলে আসবে না। কিন্তু আমার পুরো বিশ্বাস রাত তোকে ফিরিয়ে দিবে না। আর তখন তোদের মাঝে আমরা থেকে তোদের মূল্যবান সময়টুকু নষ্ট করব না।
তখন দুজন একসাথে থাকলে ক্ষুদ্র জিনিসগুলোও তোদের কাছে অন্যরকম ভালো লাগা কাজ করবে। আচ্ছা। সবাই মিলে প্ল্যান করল আগামী পরশু তারা রওনা দিচ্ছে 2 দিনের সফরে। মিশন ঢাকা টু সিলেট। রাতে ছাদে বাবার পাশে গিয়ে দাঁড়ায় রাত। কপি হাতে তাদের পাশে এসে দাঁড়ায় পলি চৌধুরী। রাত তার বাবাকে বলে উঠে, বাবা, আগামী পরশু আমরা ফ্রেন্ডরা মিলে একটু ঘুরতে বের হব। 2 দিন থাকবো আমরা। ভালো তো, ঘোরাঘুরি করলে মন ফ্রেশ থাকে অল টাইম। যা, ফ্রেন্ডরা মিলে ঘুরে আয়, দেখবি মন ফুরফুরে থাকবে। কিন্তু বাবা, টাকা লাগবে। নো প্রবলেম, ঘোরাফেরার খরচ আমি দিয়ে দিচ্ছি। তবুও তুই হাসি খুশি থাক, এটাই আমি চাই। মাঝখানে পলি চৌধুরী বলে উঠে, টাকার কথা বলার আগেই তুই আগ বাড়িয়ে দিচ্ছ, অযথা এত টাকা নষ্ট করার দরকার কি? যেহেতু ফ্রেন্ডরা মিলে যাচ্ছে তাহলে সবাই মিলেই তো দিবে, তাই না? আর রাত, তোমরা কোথায় বা যাবে? রাত এবার রাগী চোখে বলে উঠে, আমার বিয়ের বরযাত্রী নিয়ে যাব। বুঝলাম না, আমার আর বাবার মাঝখানে না ঢুকলে কি আপনার শান্তি হয় না? আপনার জম্মি হয়েছে মনে হয় আমার আর বাবার মাঝখানে সব সময় কাঠি কাটানোর জন্য। আর কিছু না বলে সোজা নিচে চলে গেল রাত। রুদ্র চৌধুরী পলির দিকে তাকিয়ে বলে, মেয়ে লোক যত কথা কম বলবে তার সম্মানটা তত উপরে থাকবে। বাসা থেকে অনুমতি পেল বৃষ্টিও। 2 দিন থাকার কথা শুনে প্রথমে তার বাবা না করলেও পরে বন্ধুদের কথায় তাদের সাথে যেতে অনুমতি দিল বৃষ্টিকে। আজ রওনা দিবে তারা। সকালে ভোরে সবাই বের হয়ে যায় বাড়ি থেকে। সবাই একত্রিত হয়ে রাফি বলে উঠে, মহেরা জমিদার বাড়ি যেতে হলে প্রথমে যেতে হবে মহাখালী বাস টার্মিনালে। ওখানে নন এসি বাসগুলোর মাঝে নিরালা সুপার বাসটাই ভালো, যার টিকিটের দাম 170 কি 80 টাকা। যদিও আমরা এসি বাসে যাব ভেবেছিলাম, কিন্তু ঠান্ডায় নাকি হালকা প্রবলেম আছে বৃষ্টির, তাই নন এসি বাসেই যাব আমরা। সকলে মিলে চলে গেল মহাখালী বাস টার্মিনালে। ওখানে নিরালা সুপার বাস সার্ভিসের 8টা টিকিট নিল রাফি। এতে বৃষ্টি আর রাতে সিট পাশাপাশি নিয়েছে রাফি। বাসে উঠল সবাই। রত দেখল বৃষ্টির সিট তার পাশেই। যদিও মেয়েদের নিয়ে কখনো বসা হয় না রাতের, তবুও বৃষ্টি পাশে পড়ায় কিছু বলল না সে। পারলে টিকিট বদলে নিতে পারত, তাও করেনি রাত। একটা হাসি দিয়ে বসে পড়ল বৃষ্টির পাশে। বৃষ্টি আর চোখে তাকাচ্ছে রাতের দিকে। কেমন বউ বউ ফিলিংস আসছে তার মাঝে। এক মুহূর্তের জন্য মনে হচ্ছে জামাইয়ের সাথে করে কোথাও যাচ্ছে সে। ভাবতেই হেসে দিল বৃষ্টি। রাত তার দিকে তাকিয়ে দেখল বৃষ্টি তার দিকে তাকিয়ে হাসছে। রাত নিজেকে নিচ থেকে উপর পর্যন্ত একবার দেখে নিল। না, হাসির মতো তেমন কিছুই দেখছে না সে। কি হলো, হাসছ যে? বৃষ্টি তবুও হাসছে, যদিও একটু কমিয়ে নিয়েছে। দেখো বৃষ্টি, হাসি বন্ধ করো, তোমার হাসি দেখে নিজেকে জোকার মনে হচ্ছে আমার। আচ্ছা আচ্ছা, এই যে থামালাম, এবার হ্যাপি? শুনো, বাসে যেহেতু যাচ্ছি প্রবলেম হলে বলবে কিন্তু। আচ্ছা। বাস চলছে। রাতে ঘুম হয়নি বৃষ্টির। কি করবে তা প্ল্যান করতে করতে রাতটা পার হয়ে গেছে। রাত পাশে তাকিয়ে দেখে বৃষ্টি ঘুমিয়ে আছে। কি আজব, একটা জায়গায় যাচ্ছি তাও ঘুমিয়ে পড়ল। রাতে ঘুম হয়নি মনে হয়। কিছুক্ষণ পর বৃষ্টির মাথাটা কাত হয়ে রাতের ঘাড়ে পড়ল। বুকটা কেঁপে উঠল রাতের। প্রথম এমন কোনো অনুভূতি। ডাকতে যেয়েও ডাকল না রাত।
চোখ স্থির হয়ে আছে বৃষ্টির মুখের দিকে। খুবই মায়াবী লাগছে তার মুখটা। রাত বেশিক্ষণ তাকালো না সেদিকে, কারণ যতবারই বৃষ্টিকে দেখে অবাক হয় সে। মেয়েদের প্রতি ঘৃণা থাকলেও বৃষ্টির প্রতি কেন সেই ঘৃণা কাজ করে না? এটা যে মুখ নয়, যেন এক স্পষ্ট মায়াজাল। পাশ থেকে স্নিগ্ধা বলে উঠে, রাত এভাবে তাকিয়ে থাকিস না, প্রেমে পড়ে যাবি। ধুর, ঘুমিয়ে গেছে দেখেই তাকালাম, অন্য কিছু না। স্নিগ্ধা এবার দুষ্ট হাসি দিয়ে বলে উঠে, কিছু কিছু দীর্ঘতম প্রেমের ইতিহাস কিন্তু এখান থেকেই শুরু হয়। টু বি কন্টিনিউ।